আসসালামু আলাইকুম। আজ আমরা পঞ্চম শ্রেণীর শতকরার চ্যাপ্টার করব। শতকরার চ্যাপ্টারে দেখো 98 পৃষ্ঠার উদাহরণ 2। গত ক্লাসে আমরা উদাহরণ 1 করেছিলাম, আজকে আমরা করব উদাহরণ 2। উদাহরণ 2 এ বলা হয়েছে একটি খাতা 15 টাকায় ক্রয় করে 12 টাকায় বিক্রয় করা হলে প্রতি কত পার্সেন্ট হবে? অর্থাৎ ক্রয় মূল্য 15 টাকা আর বিক্রয় মূল্য 12 টাকা। তাহলে দেখো এখানে কিন্তু ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে বেশি, তার মানে ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্যের চেয়ে বেশি হয় তাহলে আমাদের ক্ষতি হয়। আমাদের বের করতে হবে কত পার্সেন্ট ক্ষতি হয়েছে, কত পার্সেন্ট মানে শতকরা কত টাকা ক্ষতি হয়েছে। তাহলে আমরা প্রথমে লিখব দেওয়া আছে দেওয়া আছে ক্রয় মূল্য 15 টাকা আর বিক্রয় মূল্য 12 টাকা। এটা আমরা আগে লিখে নিব। এখন দেখো ক্ষতি হয়ে যাচ্ছে, আমরা দেখো সুতরাং ক্ষতি সমান 15 বিয়োগ 12, ঠিক আছে, সমান 3 টাকা। কত টাকা ক্ষতি হয়েছে? 3 টাকা ক্ষতি হয়েছে। আমরা আগে কি করেছিলাম, শতকরা লাভ বা শতকরা ক্ষতি কিসের উপর হিসাব করা হয়? ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়। তাহলে আমরা লিখব যে 15 টাকায় ক্ষতি হয়েছে 3 টাকা, কারণ আমরা ক্ষতি বের করব। ঠিক আছে, যা বের করব তা প্রথম বাক্যের শেষের দিকে রাখবো, অর্থাৎ প্রথম বাক্যের ডান পাশে রাখবো। তাহলে আমরা লিখব 15 টাকায় ক্ষতি হয় 3 টাকা। 15 টাকায় ক্ষতি হয় 3 টাকা, সুতরাং 1 টাকায় ক্ষতি হয়। 1 টাকায় ক্ষতি কি কম হবে, আর কম হলে ভাগ করতে হয়। ভাগ করার সময় সব সময় প্রথম বাক্যের বাম পাশের সংখ্যাটা ভাজকের জায়গায় যাবে। যদি আমরা ভাগ ওইভাবে লিখি যে 15 ভাগ, তাহলে লিখতে হবে 3 ভাগ 15। আর যদি আমরা ভগ্নাংশ আকারে লিখি তাহলে ভাজকটা থাকে ভগ্নাংশের পরের জায়গায়। ঠিক আছে, এটা খুব সতর্কতার সাথে মনে রাখতে হবে। আমি কিন্তু তোমাদেরকে সবসময় এটা বলছি, কারণ আমরা এই জায়গাটাতেই ভুল করি। আমরা ভাবি কি যে 15 যেহেতু বড় সংখ্যা, তাহলে আমরা 15কে ভাজ্যের জায়গায় দিয়ে দিই। আসলে এটাই আমাদের ভুল হয়ে যায়। ঠিক আছে, এরপরে দেখো সুতরাং 100 টাকায় ক্ষতি হয় 15 ভাগের 3। তাহলে 100 টাকায় 1 টাকার চেয়ে সবসময় আমরা যে লাইনের কাজটা করছি সেই লাইনের ঠিক ইমিডিয়েট আগের লাইনের কাজটা দেখবো কি ছিল, ওইটার উপরে ডিপেন্ড করে আমরা সাজাবো। যেমন এখন আমরা 100 টাকারটা যখন লিখবো তখন কিন্তু আমরা এই লাইন ড্রপ দিয়ে এই লাইনে যাবো না। আমরা 100 টাকারটা যখন লিখবো তখন আমরা জাস্ট এই লাইনটা দেখবো। তাহলে দেখো এই লাইনটা যদি আমরা দেখি, এই জায়গায় আছে কত 100 আর এই জায়গায় আছে 1, তার মানে 1 টাকার চেয়ে 100 টাকায় বেশি ক্ষতি হবে। আর বেশি ক্ষতি হলে গুণ করতে হয়, আর যদি গুণ করতে হয় তাহলে গুণের সময় সংখ্যাটা কোথায় যাবে? ভগ্নাংশের উপরে, অর্থাৎ লবের জায়গায়। এই ব্যাপারগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এত টাকা। এখন আমরা এটাকে চলো লঘিষ্ঠ আকার করি। লঘিষ্ঠ আকার করলে 3 দিয়ে ভাগ করলাম, 3 একে 3, আর 3 দিয়ে ভাগ করলে 3 5 15। এবার 5 দিয়ে ভাগ করলে 5 একে 5, 5 20 100। তাহলে আমাদের কত টাকা ক্ষতি হলো? 20 টাকা। 100 টাকায় কত টাকা ক্ষতি? 20 টাকা। অতএব 20% ক্ষতি। 20% ক্ষতি। অবশ্যই অতএব বা উত্তর যাই লিখো না কেন পার্সেন্ট দিতেই হবে। পার্সেন্ট যদি না দাও তাহলে কিন্তু অঙ্কটা কাটা যাবে। ঠিক আছে, পার্সেন্ট দিতেই হবে। আর আসলে আমরা ভুল করি যে কখন পার্সেন্ট দিব আর কখন পার্সেন্ট দিব না। ঠিক আছে, দেখো আমাদের মনে রাখতে হবে যে লাস্টে অর্থাৎ শেষে যদি আমরা 100 টাকার উপরে বের করি, 100 টাকা 100টা জিনিস যাই হোক না কেন 100-র উপরে বের করি, তাহলে আমাদের এই পার্সেন্টেজ চিহ্ন দিতে হবে।
ঠিক আছে। আজকে দেখো আমি আজকে তোমাদের একটা মজার ব্যাপার বলি। আমি যখন ছোট ছিলাম, অর্থাৎ আমি যখন তোমাদের মতো ক্লাস 5-এ পড়তাম, তখন আমাকে গণিত পড়াতো আমার বাবা। আমার বাবার কাছে কিন্তু আমার গণিত শেখা। আমার বাবা করতেন কি, যে তখন যে তোমরা যে এখন পটেটো চিপস যেটা খাও, সেটা তখন 7 টাকা করে ছিল, অবশ্য অনেকগুলো থাকতো, আমার খুব ফেভারিট ছিল সেটা। তো আমার বাবা বলতেন যে যদি তুমি এই অঙ্কগুলো করতে পারো, সঠিকভাবে করতে পারো, তাহলে তোমাকে আজকে চিপস দিব, বিশেষ করে শতকরার চ্যাপ্টারটা। আর আমার জীবনে অনেকগুলো চিপস আমি হারিয়েছি শুধু এই শতকরা চিহ্নের জন্য, কারণ আমি নিজেও এটা বুঝতে পারতাম না। দেখা যেত যে আমি যদি শতকরা চিহ্ন দিতাম তাহলে অঙ্ক বাবা কেটে দিতেন, আবার যদি না দিতাম তাহলেও কাটতেন। এটা আমার বুঝতে আমারও নিজেরও খুব বেশি সময় লেগেছে, বুঝছো। আমিও কিন্তু এটার জন্য জীবনে অনেক চিপস হারিয়েছি, ঠিক আছে। তাহলে তোমরা আশা করি সেই চিপসটা আর হারাবা, কারণ তোমরা এটা বুঝে নিবা যে সবসময় শেষে যদি 100 টাকার উপরে বের করো তাহলে পার্সেন্টেজ চিহ্ন দিতে হবে। আর যদি এখানে 100 না থাকে, অন্য কোনো সংখ্যা থাকে, তাহলে পার্সেন্টেজ দিতে হবে না, তাহলে আর আমার মতো চিপস হারাতে হবে না, ঠিক আছে। চলো আমরা তাহলে কাজ 1 করব। কাজ 1, দেখো কাজ 1-এ বলা হয়েছে একজন বিক্রেতা কারখানা থেকে একটি মেশিন ক্রয় করে 15% লাভে মেশিনটি 55,200 টাকায় বিক্রয় করলেন। মেশিনটির ক্রয় মূল্য কত? এখানে বলা হয়েছে অঙ্কন করে সমস্যাটি কিভাবে সমাধান করা যায় তা সহপাঠীদের সাথে আলোচনা করি। তাহলে আমরা চিত্রটাকে পড়ে করব, আজকে চলো আমরা গাণিতিকভাবে সেটা সমাধান করি, ঠিক আছে। এখানে বলা হয়েছে মেশিনটির ক্রয় মূল্য 55,200 টাকা আর 15% লাভে বিক্রি করা হয়েছে। আর লাভে বিক্রি করা হয়েছে মানে তো তোমরা বুঝো, লাভ মানে কি, বেশিতে বিক্রি করা হয়েছে, ঠিক আছে। আর এটা হচ্ছে কাজ 1। কাজ 1, তাহলে আমরা লিখব 15% লাভে, 15% লাভে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য। অর্থাৎ এর আগে আমরা লিখতে পারি যে ক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা হলে, বা ক্রয় মূল্য 100 টাকা ধরে নিলাম আর কি, আমরা ক্রয় মূল্য 100 টাকা ধরে, তাহলে 15% লাভে বিক্রয় মূল্য কত হবে? লাভে বিক্রয় মূল্য বেশি হয়, তাই না? তাহলে 100 যোগ 15 টাকা ইকুয়াল টু 115 টাকা। তারপর আমাদের দেখো খেয়াল করতে হবে যে আমাদের কি বের করতে হবে। আমাদেরকে বলেছে দেখো যে এত টাকায় বিক্রয় করলে মেশিনটির ক্রয় মূল্য কত, মেশিনটির ক্রয় মূল্য কত। আমি সবসময় যেটা বলি যে আমরা কোনটা বের করব, আমাদের উদ্দেশ্য কি সেটা আমাদের আগে বুঝতে হবে। তাহলে আমরা এখানে পেলাম ক্রয় মূল্য, তাহলে যা বের করব তা প্রথম বাক্যে শেষে লিখতে হবে। তাহলে আমাদের লিখতে হবে এরকম ভাবে যে বিক্রয় মূল্য 115 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। আমাদের কিন্তু এটা খুব সতর্কতার সাথে সাজাতে হবে, খেয়াল রাখতে হবে। বিক্রয় মূল্য 115 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। যা বের করব তা প্রথম বাক্যের শেষে কিংবা প্রথম বাক্যের ডান পাশে রাখতে হবে। বিক্রয় মূল্য 115 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 115 টাকার চেয়ে 1 টাকা কম, তাহলে বিক্রয় মূল্য যদি কম হয় তাহলে ক্রয় মূল্য কমে যাবে। ক্রয় মূল্য কমে গেলে ভাগ করতে হবে, ঠিক আছে, এত টাকা। সুতরাং বিক্রয় মূল্য 55,200 টাকা হলে ক্রয় মূল্য, এই 55,200 টাকা কিন্তু আমাদের বইয়ে দেওয়া আছে, দেখো 55,200 টাকা বিক্রয় মূল্য।
তাহলে দেখো 1 টাকার চেয়ে যদি 55,200 টাকায় বিক্রয় হয় তাহলে সেটার জিনিসটার দাম কি ক্রয় মূল্যটাও বেড়ে যাবে। আর ক্রয় মূল্যটা বেড়ে গেলে আমাদের অবশ্যই সেটাকে কি করতে হবে গুণ করতে হবে। আর গুণ করলে ভগ্নাংশের উপরে লিখতে হবে এতটা। এবার আমরা 115 দিয়ে 55,200 কে ভাগ করে ফেলব। চলো 115 নামটা তো আমরা জানি না, তাহলে আলাদা একটু ভাগ করে নিই। হ্যাঁ, তাহলে 155 কতবার যাবে এখানে 4 বার। 4 5 20 এর 0 হাতের 2, 4 একে 4 আর 2 6, 4 একে 4। এবার বিয়োগ করলে 2, তারপরে 6 আছে 5, 6 আছে 15 হবে, 9 হলে হাতের 1 মিলে গেল। এবার এখানে 0। এবার আমরা কতবার দিব দেখো তো 5 বার। এরপরে কতবার দেওয়া যাবে 8 বার দিব। ঠিক আছে 8 বার। 8 5 আর 40 এর 0 হাতের 4, 8 একে 8 আর 4 12, 2 হাতের 1, 8 একে 8 আর হাতের 1 9। এবার মিলে গেল 0 0 0। অর্থাৎ এইগুলো আমরা একটু সাইডে রাফ করে নিলাম। ঠিক আছে, এটা দেখাতে হবে না, এই রাফটা দেখাতে হবে না। তাহলে এটা কত হয়েছে 480। আমরা যদি 115 দ্বারা এটাকে ভাগ করি তাহলে এটা হবে 480। আর 480 এর সাথে গুণ করলে আমরা আগের চ্যাপ্টারগুলোতে এগুলো পড়েছি তাই না, 100 এর সাথে দুইটা শূন্য আছে বাড়িয়ে দেব। তাহলে কত হলো 48,000 টাকা। তাহলে আমাদের এটার ক্রয় মূল্য, মেশিনটার ক্রয় মূল্য হবে 48,000 টাকা। অতএব ক্রয় মূল্য ক্রয় মূল্য 48,000 টাকা। ঠিক আছে, এরপরে দেখো আমরা করব অনুশীলন 1। অনুশীলন 1 এ বলা হয়েছে একজন বিক্রেতা ক্রয় মূল্যের চাইতে 12% কমে 7,040 টাকায় একটি টেবিল বিক্রয় করলো। টেবিলটির ক্রয় মূল্য কত ছিল? আবারও আমাদের বের করতে হবে ক্রয় মূল্য কত ছিল। কিন্তু এখানে ব্যাপার হচ্ছে দেখো, আগে আমরা 15% লাভে বিক্রয় করেছিলাম, এখন আমরা 12% কমে বিক্রয় করলাম। অর্থাৎ যে বিক্রেতা সে 12% কমে বিক্রয় করবে। আর 12% কমে বিক্রয় করার মানে তো অবশ্যই তোমরা বুঝো তাই না, 12% কমে বিক্রয় করলে আসলে জিনিসটা হয়ে যাবে কি ক্ষতি, তাই না। আমরা এখন করব অনুশীলন 1, 98 পৃষ্ঠা। অনুশীলন 1। তাহলে আমরা এখানে ধরে নিব, আবার এভাবে লিখতে পারো, বলি ক্রয় মূল্য শতকরার অঙ্ক, যেহেতু আমরা ক্রয় মূল্য ধরে নিব কত 100 টাকা। ধরি ক্রয় মূল্য 100 টাকা। তাহলে আমরা এখানে লিখব 12% কমে, 12% কমে বিক্রয় মূল্য, 12% কমে বিক্রয় মূল্য হবে কত 100 বিয়োগ 12 টাকা সমান কত টাকা হয় 2 আছে 10 হবে 8 হলে হাতের 1, 1 আর 1 2, 2 আছে 10 হবে 8 হলে 88 টাকা। এবার আমাদের কিন্তু ক্রয় মূল্য বের করতে হবে। ক্রয় মূল্য বের করতে হলে ক্রয় মূল্য প্রথম বাক্যের শেষে। তাহলে আমরা সাজাবো বিক্রয় মূল্য 88 টাকা হলে বিক্রয় মূল্য 88 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 88 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে কি কমে যাবে, তাই 88 ভাগের কত 100 টাকা। আশা করি এই ব্যাপারগুলো তোমরা বুঝো। সুতরাং বিক্রয় মূল্য কত হবে এখন, বিক্রয় মূল্য একটা শব্দ, হ্যাঁ, বিক্রয় মূল্য 7,040 টাকা হলে ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য কত হবে বেড়ে যাবে তাই না।
আর বাড়লে গুণ করতে হবে। 100 গুণ 7040 ভাগ 88 টাকা। তাহলে আমরা এখন কি করব, 88 দ্বারা 7040 কে একটু ভাগ করে দেখি। চলো ছোট ছোট সংখ্যা দিয়ে কিন্তু তোমরা করতে পারো ইচ্ছা করলে। যেমন আমরা যদি 4 দিয়ে ভাগ করতে চাই তাহলে করতে পারি, কিন্তু আমার কাছে মনে হয় কি একটু বড় সংখ্যাটা দিয়ে ভাগ করে ফেললে লঘিষ্ঠ আকারটা তাড়াতাড়ি হয়ে যায়। কারণ আমরা 88 দিয়ে 7400 কে আমরা ভাগ করতেই পারি, তাহলে 7040 কে, তাহলে এই দিক দিয়ে আমরা একটু ভাগটা যদি করে নিই হিসাবটা, এটা কিন্তু দেখাতেই হবে এরকম কোনো ব্যাপার না, এটা হচ্ছে আমাদের সুবিধার জন্য করে নিচ্ছি ভাগটা, ঠিক আছে। যদি আমরা 8 বাদ দেই তাহলে দেখো 8 8 64 4 হাতে রইল কত 6, আবার 8 8 64 আর 6 70, সুন্দর মিলে গেছে, ঠিক আছে। আর এই ভাগগুলো কিভাবে আমি মিলাই সেটা কিন্তু মানে আমরা ভাগের অধ্যায়ে অবশ্যই শিখেছি যে আমরা কিভাবে এই বড় বড় ভাগগুলা, কারণ আমরা তো 88 নামটা জানি না কিভাবে করি। যদি তোমাদের এগুলো করতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমার ভাগের ক্লাস দেওয়া আছে, যে ভাগের বেসিক ধারণা থেকে ধাপে ধাপে পঞ্চম শ্রেণীর ক্লাসগুলো কিন্তু দেওয়া আছে আমার এই চ্যানেলে, তাহলে তোমরা দেখতে পারো, দেখে তোমরা ভাগগুলো শিখে নিবা, ঠিক আছে। তাহলে আমরা যদি এটা দিয়ে ভাগ করি তাহলে 88 কে 88 আর এটা দিয়ে কাটলে কত হচ্ছে 80, 80 সাথে যদি আমরা 100 গুণ করি তাহলে হবে 8000, মানে আমরা 80 লিখে নিলাম, দুইটা শূন্য দিয়ে দিলাম, অর্থাৎ 1 2 3টা শূন্য দিয়ে দিলাম, 8 কে 8। এই গুণের গুলা আমরা এভাবে করতে পারি, তাই না? এগুলা কিন্তু গুণের চ্যাপ্টারেও আছে। তাহলে আমাদের ক্রয় মূল্য কত হলো 8000 টাকা। অতএব 8000 টাকা, কিংবা এটা লিখতে পারো অতএব ক্রয় মূল্য 8000 টাকা। তাহলে এই ছিল আজকে আমার পঞ্চম শ্রেণীর ক্লাস। আমরা 98 পৃষ্ঠা শেষ করেছি। অবশ্যই আমরা এরপরে অনুশীলনী 9 এর অধ্যায়ন অঙ্কগুলো শুরু করব। তো এর মধ্যে কিন্তু আমাদের শতকরার প্রায় 8টা পর্ব হয়ে গেছে। আমি আশা করব তোমরা যদি এই 8টা পর্ব দেখো তাহলে শতকরার যে তোমাদের প্রবলেমগুলো হয় সেগুলো আর হবে না ইনশাআল্লাহ। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।